উত্তরপ্রদেশের জনপ্রিয় শহর অযোধ্যা, তার মধ্যে পড়ে রামপুরম কলোনি। সেদিন তারিখ ছিল 1 জুন 2022। সুপ্রিয়ার স্বামী উমেশ ও তার মা যখন ব্যাংক থেকে বাড়ি ফেরেন 11টা 14 নাগাদ, তারা বাড়ির দরজা খুলতেই তাদের পায়ের তলার মাটি সরে যায়। তারা দেখে সুপ্রিয়া রক্তাক্ত অবস্থায় মাটিতে পড়ে রয়েছে, যে ছিল 5 মাসের গর্ভবতী। তারা তো বুঝতেই পারছিল না কি করবে না করবে। তাড়াতাড়ি করে চিৎকার চেঁচামেচি করে প্রতিবেশীদের সাহায্য নিয়ে সুপ্রিয়াকে হসপিটালে ভর্তি করে। সুপ্রিয়ার স্বামী উমেশ ভেবেছিল গর্ভাবস্থায় কোনো সমস্যা হয়েছে, তাই পড়ে গিয়ে অজ্ঞান হয়ে গেছে আর তাই ব্লিডিং হচ্ছে হয়তো। কিন্তু ডাক্তার চেক করার পর জানান সুপ্রিয়া মারা গেছে আর তাকে হত্যা করা হয়েছে। যেটা শুনে সেখানেই সুপ্রিয়ার মা অজ্ঞান হয়ে পড়ে যায়। মাত্র 22 মিনিট আগে 10টা 42 নাগাদ সুপ্রিয়াকে বাড়িতে রেখে ব্যাংকে গেছিলেন সুপ্রিয়ার মা আর সুপ্রিয়ার স্বামী। আর 22 মিনিট পরেই বাড়ি ফিরতেই সুপ্রিয়ার মৃতদেহ বাড়িতে পড়ে রয়েছে। এটা কিভাবে সম্ভব? কেউ যদি আগে থেকে প্ল্যান না করে রাখে তাহলে 22 মিনিটের মধ্যে কাউকে হত্যা করা প্রায় অসম্ভব। কিন্তু প্রশ্ন হলো, কে করলো সুপ্রিয়াকে হত্যা? তাও একটা নয়, দুটো হত্যা, সুপ্রিয়া ও তার গর্ভের সন্তান। জানবো এই ভিডিওতে, পুরো ভিডিওটা দেখুন। আর এখনও যদি ক্রাইম স্টোরি বেঙ্গলি চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নিন এই রকম রহস্যময় অপরাধের গল্পগুলো জানার জন্য। এবার হসপিটাল কর্তৃপক্ষ পুলিশকে খবর দেয়। পুলিশ বডিটাকে হেফাজতে নিয়ে পোস্টমর্টমের জন্য পাঠায়। এরপর তদন্ত শুরু করে। পুলিশ প্রথমে সুপ্রিয়ার বাড়িতে যান, যেখানে সুপ্রিয়ার লাশটা পড়েছিল সেই জায়গাটা ও পুরো ঘরটা ভালো করে তল্লাশি করে। যে ঘরের কিছু জায়গায় রক্তের দাগও পায় পুলিশ, এমনকি আলমারির তালাটাও ভাঙা দেখে পুলিশ, কিন্তু তার থেকে কোনো জিনিস চুরি হয়নি। এরপর পুলিশ সুপ্রিয়ার স্বামী উমেশকে জিজ্ঞাসা করে তাদের আলমারি থেকে কিছু চুরি হয়েছে কিনা। সে জানায় তাদের আলমারিতে শুধুমাত্র কিছু টাকা পয়সা আর কিছু জুয়েলারি ছিল, কিন্তু সেখান থেকে কিছুই মিসিং হয়নি। পুলিশ ভেবেছিল কেউ লুটপাট করতে এসে হয়তো এই খুনটা হয়ে গেছে তার হাত দিয়ে, তাই ভয়তে সে সেখান থেকে পালিয়ে গেছে লুটপাট না করেই। তাই পুলিশ আশেপাশের যত চোর ডাকাত ক্রিমিনাল মাইন্ডের লোক ছিল সবাইকে ডেকে জিজ্ঞাসা করে, তাও পুলিশের হাতে কিছুই আসে না। সুপ্রিয়ার বাড়ির ছাদে কনস্ট্রাকশনের কাজ হচ্ছিল, সেই শ্রমিকদের কাছ থেকেও প্রশ্ন করে পুলিশ, কিন্তু তাদের হাতে কিছুই আসে না। কারণ ছাদে টাইলস কাটার প্রচুর আওয়াজ, তাই নিচে কি হচ্ছে তা জানা প্রায় অসম্ভব শ্রমিকদের পক্ষে। সেখানেও পুলিশদের হাত খালি। এদিকে পোস্টমর্টম রিপোর্ট চলে আসে আর তাতে জানা যায় সুপ্রিয়ার শরীরে 2 ডজনের বেশি ছুরির আঘাত করা হয়েছে, আর সেই আঘাতেই সুপ্রিয়া মারা গেছে। তারপর পুলিশ জায়গা সম্পত্তির অ্যাঙ্গেল থেকে কেসটাকে তদন্ত করা শুরু করে। ভাবে জায়গা নিয়ে কারোর সাথে ঝামেলা হয়েছে কিনা, তাই হয়তো এই জায়গার জন্যই তার খুনটা হয়েছে। তাও পুলিশের হাতে কিছু আসে না। অবৈধ সম্পর্ক নিয়েও তদন্ত চালায় পুলিশ, যার জন্য সুপ্রিয়ার ফোন কল চেক করা হয়। তাও এমন কোনো লোকের নম্বর হাতে আসে না যাতে অবৈধ সম্পর্ক প্রমাণ করা যায়। তাহলে খুনটা কী জন্য হয়েছে? এরপর পুলিশের সমস্ত সন্দেহ ঘুরে সুপ্রিয়ার স্বামী উমেশের উপর শিফট হয়। কিন্তু সেদিন সুপ্রিয়ার স্বামী তার মায়ের সাথে ব্যাংকে গেছিল এটিএম আনতে, আর তার মায়ের সাথেই বাড়ি ফিরেছিল। সেটার সাক্ষীও সুপ্রিয়ার মা দিয়েছে। সেই অ্যাঙ্গেল থেকেও পুলিশের হাতে কিছুই আসে না। এদিকে স্কুল শিক্ষকরা সুপ্রিয়ার হত্যার অপরাধীদের ধরার জন্য ধর্ণা প্রদর্শন করছিল, যার জন্য কেসটা হাই প্রোফাইল হয়ে যায়। আসলে সুপ্রিয়া বর্মা অযোধ্যা জেলার বিকাপুরে স্থিত আকসারানপুর প্রাইমারি স্কুলের শিক্ষিকা ছিলেন। সুপ্রিয়ার স্বামীও শিক্ষক ছিলেন। তাই এই হাই প্রোফাইল কেসের জন্য উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথও পুলিশের উপর চাপ দিচ্ছিলেন অপরাধীদের যত তাড়াতাড়ি সম্ভব গ্রেপ্তার করার জন্য। এরপর অযোধ্যার ডেপুটি ইন্সপেক্টর এপি সিংয়ের নেতৃত্বে এই কেসে তদন্তের জন্য একটি টিম গঠন করা হয়, যার 1 মাস পর আবার নতুন করে তদন্ত শুরু করে সব কিছু নিখুঁতভাবে খুঁজে দেখে। তারা প্রথমে শ্রীরামপুরম কলোনির আশেপাশের সমস্ত সিসিটিভি ফুটেজ চেক করতে শুরু করে। প্রায় 700 সিসিটিভি ফুটেজ চেক করার পরে পুলিশের হাতে আসে একটা ছবি, যেখানে একটি ছেলেকে দেখা যায়, তাও তার মুখটা পুরোপুরি দেখা যাচ্ছিল না, যাকে শ্রীরামপুরম কলোনির দিকে যেতে দেখা গেছিল। তার মুখটা না দেখা গেলেও ছেলেটির টি শার্ট দেখা গেছিল পরিষ্কার। এরপর পুলিশ এই টি শার্টের ছবি তুলে আশেপাশের সমস্ত দোকানে জিজ্ঞাসাবাদ করে, কিন্তু সেই টি শার্ট সম্পর্কে বা সেই ছেলেটি সম্পর্কে কেউ কোনো উত্তর দিতে পারে না। এরপর পুলিশ অনলাইন ডেলিভারি সংস্থা অ্যামাজন, ফ্লিপকার্টের কাছেও এই টি শার্টের ছবি পাঠায় আর জানতে চায় রামপুরম কলোনির আশেপাশে কোথাও এইরকম টি শার্ট ডেলিভারি করেছে কিনা। যেখানে ফ্লিপকার্ট জানায় এইরকম টি শার্ট তারা 2 মাস আগে রামপুরম কলোনির আশেপাশে ডেলিভারি করেছে। পুলিশ ফ্লিপকার্টের কাছ থেকে ডেলিভারি অ্যাড্রেস নিয়ে পৌঁছে যায় সেই টি শার্ট পরা ব্যক্তির বাড়িতে।
এতক্ষণ পুলিশ সন্দেহের বশেই টি শার্ট পরা ছেলেটির বাড়ি যাচ্ছিল, কিন্তু সেখানে গিয়ে যা ঘটলো তা পুরো গল্পটা সমাধান করে দেয়। ওই টি শার্ট পরা ছেলেটির বাড়ির দরজায় যখন পুলিশ দাঁড়ায়, তখন পেছন থেকে ছেলেটি পুলিশদেরকে দেখতে পায়। পুলিশ দেখে ছেলেটি পালানোর চেষ্টা করে, কিন্তু সে পারে না। পুলিশ তাকে ধরে ফেলে। ছেলেটির মার্কশিট অনুযায়ী তার বয়স ছিল 17 বছর, সে 12-এ পড়তো। ছেলেটির নাম কোনো ওয়েবসাইটে মেনশন করা নেই সিকিউরিটি রিজনের জন্য, কারণ সে নাবালক ছিল, তাই জন্য তার নাম কোথাও প্রকাশ করা নেই, তাই আমরাও তার নাম জানাতে পারছি না। তাকে যখন পুলিশ জিজ্ঞাসা করে তুমি পালালে কেন, সে উত্তর দেয় ভয় পেয়ে গেছিলাম। তারপর পুলিশ তার কাছ থেকে সেই টি শার্টের কথা জিজ্ঞাসা করে। ছেলেটিও নাবালক, অল্প বয়সের বুদ্ধি, সে টি শার্টটা পুলিশের সামনে বার করে দেয়। টি শার্টের ফরেনসিক টেস্ট করা হয়, যাতে জানা যায় সেই টি শার্টে রক্তের ছিটেফোঁটা লেগে আছে। এরপর পুলিশও ছেলেটিকে হেফাজতে নেয় আর চাপ দিয়ে প্রশ্ন করায় সে সমস্ত সত্যিটা স্বীকার করতে বাধ্য হয়। নাবালক ছেলেটি জানায় গত 2 বছর ধরে তার সাথে সুপ্রিয়া বর্মার অবৈধ সম্পর্ক ছিল। পাবজি খেলার সময় তাদের আলাপ হয়, সেই আলাপের পর তাদের মধ্যে বন্ধুত্ব ও ধীরে ধীরে একটা সম্পর্ক তৈরি হয়। তারা ফোনে কথা বলতো না, যাতে না সবাই ধরে ফেলে। তারা স্ন্যাপচ্যাটে কথা বলতো, ছবি পাঠাতো, ভিডিও পাঠাতো। এরপর ধীরে ধীরে তাদের সম্পর্ক এত গভীর হয় যে সুপ্রিয়া ছেলেটিকে তার বাড়িতে ডাকতো যখন তার স্বামী অফিসে যেত বা বাড়ি থাকতো না। তার সাথে শারীরিক সম্পর্কও করতো। এইভাবে চলছিল। কিন্তু একদিন সুপ্রিয়া ছেলেটিকে জানায় সে প্রেগনেন্ট। কিন্তু বাচ্চাটা কার সে বুঝতে পারছে না। ডিএনএ টেস্ট করে হয়তো জানা যাবে। এটা শুনে ছেলেটি ভয় পেয়ে যায়। সে ভাবে এই অবৈধ সম্পর্ক যদি একদিন প্রকাশ হয়, তাহলে সে বাড়ির লোকের কাছে আর বন্ধুবান্ধবদের কাছে মুখ দেখাতে পারবে না। একজন ডবল বয়সী মহিলার সাথে তার সম্পর্ক, যেটা সমাজের চোখে ঘৃণ্য। এরপর একদিন ছেলেটি সুপ্রিয়াকে জানায় সে আর এই সম্পর্কে থাকতে চায় না। এই সম্পর্কে থাকলে দুজনেরই নাম বদনাম হবে। এদিকে সুপ্রিয়া ছেলেটিকে ছাড়তে রাজি ছিল না। সে ঘটনার আগের দিন এই নিয়ে অনেক কান্নাকাটিও করেছিল ছেলেটির কাছে, কিন্তু ছেলেটি আর চাইছিল না এই সম্পর্কে থাকতে। তাই বাধ্য হয়ে সুপ্রিয়া ছেলেটিকে তাদের শারীরিক সম্পর্কের ভিডিও ভাইরাল করে দেওয়ার ভয় দেখায় আর বলে যদি তুমি এই সম্পর্ক ভেঙে দাও তাহলে আমি এই ভিডিও ভাইরাল করে দেব। নাবালক ছেলেটি কিছু বুঝতে পারছিল না কী করবে। তাই 1 জুন 2022 যখন সুপ্রিয়ার স্বামী তার শাশুড়িকে নিয়ে ব্যাংকে যায়, তখন ছেলেটি আসে সুপ্রিয়ার কাছে শেষবারের মতো জানাতে যে সে আর থাকতে চায় না এই সম্পর্কে। তখনও সুপ্রিয়া রাজি না হয় ছেলেটি একটা ছুরি দিয়ে এলোপাতাড়ি হামলা চালায় সুপ্রিয়ার উপর, আর সেখানেই সুপ্রিয়া ও তার বাচ্চার মৃত্যু হয়। ছেলেটি এও স্বীকার করেছে সে ছুরিটা আগে থেকে নিয়ে গেছিল। যদি সুপ্রিয়া রাজি না হতো তাহলে হত্যা করার প্ল্যান করেই সে ছুরিটা নিয়ে গেছিল। সে মুক্তি পেতে চেয়েছিল, এটা সে নিজেই স্বীকার করেছে পুলিশদের কাছে। এই কেসের শেষ আপডেট অনুযায়ী পুলিশ জানিয়েছে ছেলেটিকে দেখে 17 বছর বলে মনে হয় না, তার থেকে বেশি বয়স হতে পারে। তাই পুলিশ তার ডিএনএ টেস্টের জন্য পাঠিয়েছে। যদি তার 18 বছরের নিচে বয়স হয় তাহলে তাকে হোমে পাঠানো হবে, আর যদি তার 18 বছরের উপরে বয়স হয়, সে যদি সাবালক হয়, তাহলে সেই অনুযায়ী তার কেস বিচার করা হবে। বিগত 1 বছর হয়ে গেল, তাও কোনো আপডেট এখনও পর্যন্ত এই কেস সম্বন্ধে আর পাওয়া যায়নি কোনো ওয়েবসাইটে বা কোনো লিঙ্কস থেকে। এখন হয়তো ছেলেটি হোমেই রয়েছে। তো বন্ধুরা, এই গল্পটিতে কে দোষী, নাবালক ছেলেটি নাকি শিক্ষিকা সুপ্রিয়া বর্মা, যে তার অর্ধেক বয়সী ছেলের সাথে শারীরিক সম্পর্ক তৈরি করেছিল? আপনাদের মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন। আজ আসি, দেখা হবে নেক্সট ক্রাইম স্টোরিতে। ধন্যবাদ।